আহ, একটি 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 কমন প্রশ্ন দিয়ে আপনাদেরকে শুরু করতে চাই। প্রথমে আমি জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছে যাব। যে কথাটি বলা হচ্ছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য খুব কনভিকশন নিয়ে বলছেন যে এই সরকারের ভেতরে আরেকটি সরকার রয়েছে এবং এটি এখন নাকি প্রায় সকলেই জানেন। আমার কথা হচ্ছে যে আপনি এই এই বক্তব্যটি সমর্থন করেন কিনা, যদি এই অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটি সরকার থেকে থাকে তারা আসলে কারা, বা সেই সরকারটি আসলে কে? জনাব ফাহাম আব্দুল সালাম, একই প্রশ্ন জনাব আব্দুল আল মাসুদকেও আমি করতে চাই। ওয়েল, এটাই তো হওয়ার কথা। মানে ইটস এ ভেরি ডিসফাংশনাল গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু হুম, রিয়েলাইজ। হুম, এখন একটা সরকার যখন মানে অগণতান্ত্রিক সরকার, অর্থাৎ অনির্বাচিত সরকারের ওই ধরনের ক্ষমতা সক্ষমতা থাকে না, সেটাই হয়েছে। এবং এটার জন্য আমি প্রথম থেকে বলছি, আহ, সেই গত বছর অগাস্ট থেকে, যে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার, হুম, আর প্রপার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। এবং তার দেবপ্রিয় সাহেব যেটা বলেছেন, এটা আমরা অনেক আগে থেকেই জানি। এবং এর চেয়ে বেশি মানে অন্যরকম কিছু হওয়ার কথা না, যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। হুম, তো আমার কাছে এটা খুব একটা অফ গার্ড কোনো কথা মনে হয়নি। আমি এটা বহু আগে থেকেই জানি। এবং শুধু একটা গভর্নমেন্ট না, গভর্নমেন্টের ভেতরে অনেক ধরনের বলয় আছে, এবং এগুলো পার্সোনাল ক্যারিজমা কেন্দ্রিক এবং গুজব কেন্দ্রিক। তো হুম। এটা হবেই। এটা যেহেতু স্ট্রং লিডারশিপ নাই, স্ট্রং পাবলিক সাপোর্ট নাই, এরকমই কিছু হওয়ার কথা, এবং এরকমই হয়েছে। কিন্তু আমরা সর্বশেষ দেখলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যখন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে চারটি রাজনৈতিক দলগুলো বিএনপি সহ যখন একটি বৈঠক করলো, তারা কিন্তু সরকারকে একটা সমর্থন জানিয়ে এসছেন যে এই সরকারের পাশে তারা আছেন। আর আমরা তো স্বাভাবিকভাবে একটা নির্বাচিত সরকার থেকে আরেকটা নির্বাচিত সরকারের উত্তরণের পথটা রাখি নাই। 15 বছরে হাসিনা সরকারের ফলে তাকে যখন সরে যেতে হয়েছে, এক্স্যাক্টলি। একটা অনির্বাচিত সরকার আসতেই হতো। তো সেই সময়ের মধ্যে কি এই সরকারের ভেতরে সরকারটা যে তৈরি হইল, এইটার জন্য কি আমরা বিএনপিকেও দায়ী করতে পারি? কারণ অনেকে বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি, অথবা বিএনপি এনসিপি আর্মির একটা, অথবা ফাহাম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে বিএনপি তো সরকারটা কে? ক্ষমতায় নাই। জি, বিএনপি তো ক্ষমতায় নাই। জি, মানে এই সরকারের ভেতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন, হুম, এনসিপির কয়েকজন নেতা, এবং তাদের একটা প্রভাব আছে। এর বাইরে যেই প্রভাব বিএনপির কিংবা জামায়াতে ইসলামের, হুম, এটা হচ্ছে কি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন জিনিস চাওয়া হয়। আহ, মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া হয়, সেই মতামত তারা দেন, এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে। কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন, সেই হুম, ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না। বিএনপির প্রচুর কথা শোনা হয়নি। এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকারকে, এবং এনসিপিও, তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে। হুম, এবং আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসেনি। হুম, হুম। এবং কোন দলই কিন্তু তাদের যে চলার পথ, সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না। তার একটু চাপ দেয়, কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে। অ্যাবসলিউটলি। কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয়, সরকারের যারা পরিচালনায় আছেন, অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনা আছেন, সে ডিসি এসপি টিএনওরা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে, ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ, বা ছাত্র, কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে, অল্পই দুই একজন। মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোণ ঠাসা, যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিএনপি ভিতরে? না, কারণ অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে। আচ্ছা, এখানে কতগুলো রিয়ালিটির কথা আপনাকে বুঝতে হবে। হুম, রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা, হুম, সেটা বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের ছিল সরকার পরিচালনা করছে। তো বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ। হুম, এই সমাজে হয় বিএনপি নাহলে আওয়ামী লীগ, হুম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হুম, হুম, এবং এই রিয়ালিটির মধ্যে আসলেই তো অনেক মানুষ বিএনপির কে ভোট দিয়েছে, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে। হুম, কিন্তু দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন হুম, যে সরকারের যে প্রজেক্ট, সরকারের যে কর্মকাণ্ড, হুম। সেই জায়গাটায় প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে। ওকে। আমি সেই জায়গাটা মনে করি না। কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন, কিংবা যাদের বিএনপির প্রতি ভোট দিবেন, এ ধরনের মানুষ তো আসবেই। মানে এটা তো অস্বাভাবিক কিছু না। ওকে।
এই প্রসঙ্গে শেষ প্রশ্ন আপনার কাছে জনাব ফাহাম আব্দুল সালাম, তাহলে কি আপনি সরকারের ভিতরে সরকারটাকে কি আপনি চিনতে পারেন? এরা আসলে কারা? এরা কি একটা ক্ষমতা দখল করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, নির্বাচন না দিতে চায়, ডক্টর ইউনূসকে বেশি দিন ক্ষমতায় রাখতে চায়, এনসিপি কে এনে ক্ষমতায় বসায় দিতে চায়? এরা কারা আসলে, মানে কারা এত I mean, status quo people, as simple as that. স্ট্যাটাস কো পিপল? Status quo, as in মানে ডক্টর ইউনূসকে 5 বছর চাই পিপল? সিস্টেম থাকলে, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কেউ মজা পেলে থেকে যেতে চায়। এটা হচ্ছে চেয়ারের একটা মজা আছে, এবং এই মজাটা আসলে খুবই আরামদায়ক, এবং এই মজা যারা পায় তারা ওখান থেকে যেতে চায় না। as simple as that. আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবেই? পাচ্ছেন? Of course. পাচ্ছেন। Absolutely. কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতায় থাকতে চান না, তারা ক্ষমতা থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই, কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন ভালো। হয়তো ইউনূস সাহেব চান না, কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান। না, কিন্তু আমি তাদের পার্সোনাল স্ফিয়ারে অনেক কথা বলেন, যেগুলো এখানে বলা যাবে না, কিন্তু এরকম অনেক কথা বলেন। আমার মনে হয় যে আমরা আবার আবার আপনার কাছে আসবো, কিন্তু আমি জনাব হান্নান মাসুদ আপনার কাছে আসতে চাই। জনাব হান্নান মাসুদ, সরকারের ভিতরে সরকার আসলে কারা? আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি, যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি, পুলিশ বা কারো কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে, যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে, কেউ কেউ বলছেন জুস খেতে খেতে, তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আসলে এনসিপি না তারা বলেন। এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে, যেমন ধরা যাক যে কবি ও চিন্তক ফরহাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন, আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন, ফরহাদ মাজার, হ্যাঁ তারা সেটাই শিখছে, পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আরো আনার ব্যাপারে সেটাই শিখছে, নির্বাচনই করতে হবে। ওরাও ঠিকই চাঁদা চাইতেছে, বড় বড় হাউসের কাছে যাচ্ছে, 2 কোটি টাকা 5 কোটি টাকা। জনাব হান্নান মাসুদ, আপনি অনেক জনপ্রিয় একজন নেতা, কিন্তু আপনার বিরুদ্ধেও, না আমি এটা বিরুদ্ধে বলবো না, আপনার পক্ষে এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন, কিন্তু সেইটা আপনি পরে বলেন। সরকারের ভিতরে সরকার কারা, এটা যদি আপনি একটু আমাদের বলতেন যে এইটা কারা। না, এই কথাটা সরকারের ভিতর আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল, বুঝতে পারে না। আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না, যার কারণে প্রশাসন চিন্তা করে যে হচ্ছে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও গুলা দেখতেছিলাম, যে ভাইয়েরও অনেকগুলা ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার আহ দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে। যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ, যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে, আপনার কথাই এসেছে, বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে, সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা তো হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22 জন 23 জন উপদেষ্টা না, সরকারি ব্যবস্থাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা, তারা সেখানে প্রত্যেকে চতুর্মুখী সাপের মুখে থাকে। আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে, প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে, তারপরে জামাত থেকে, তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে। যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক স্তরগুলা আমরা পারে না। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একটু আস্তে আস্তে যাই। আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন, এই দুর্বলতাটা আপনি কি অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন, নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন? ধরা যাক হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল? আমি এই সরকারকে আমি কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এইভাবে তৈরি হয়নি। যেটা 11 সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি। বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিতেছে এটা বাংলাদেশের 90% বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল, যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল, এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে।
এই সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে বসানো দরকার ছিল। কিন্তু প্রথম ধাপে শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো জনাব যাচ্ছে না, জনাব মাসুদ আমি খুঁজে নিই, জনাব মাসুদ বিএনপির এই ভারপ্রাপ্ত সরকার জনাব মাসুদ বিএনপির মহাসচিবকে জনাব জিজ্ঞাসা মাসুদ করি। জনাব আমি মাসুদ আমি একটু বিয়ে- শেষ করি। আমি জি বলতে চাচ্ছি সরকারই তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে। তারা নিজের হাতে যে ক্ষমতা, যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে গুছানোর কথা ছিল, তারা এটা কিছু অংশ, একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে, একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে, আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপি হাতেও ছেড়ে দিয়েছে। ওকে যার কারণে সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না, এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপেক্ষি হয়ে থাকতে হয়। আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক জনাব হারুন অ্যারেস্ট করতে মাসুদ হলে সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে, দলের পক্ষ রাইট থেকে। রাইট এই ধরনের রাইট একটা আমরা অবস্থা আমরা তৈরি একটু হয়েছে। আমাদের আমাদের সময় আছে, আমরা একটু ধারাবাহিক যাই। আপনি বলছিলেন যে 90% মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে, আপনার এই দাবিটা কি ঠিক? আসলে 90% মানুষের সমর্থন নিয়ে কি এই সরকার আসলে এসেছে? 90% মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে, কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি 90% মানুষের সমর্থন ছিল? এই সরকার প্রধানও কিন্তু এটি বলছেন না। এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন। 90% জনসমর্থন থেকে না, দায়িত্ব এনসিপির কারণেই কিন্তু সরকার এরকম দুর্বল হলো, তাই না? দায়িত্ব আপনি দিতেই পারেন, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে আসলে বাস্তবে কি কিন্তু বলেন তাই তো, না। বাস্তবটা আমাকে আপনার বলেন, এখানে এনসিপি কেন দুর্বল হলো সরকারের সেটা কোনো একটু অংশ বলেন, হয় নাই। কেন দুর্বল কারণ হলো? যখন সরকার গঠিত হয়েছে, নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছে অভ্যুত্থানকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সেখানে জায়গা করে দেওয়ার জন্য। সে অভ্যুত্থানের নেতৃবৃন্দ হিসেবে সে এটা বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে। তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি, কিংবা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি। সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো, তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো, নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানা রকম প্রশ্ন আছে? যেমন ধরেন, আমি এটা পরে আপনার কাছে আসবো, যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন, কিন্তু আমরা ঘুরে ফিরে 10টা মুখই দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক 10টা মুখই খালি দেখতে পাচ্ছি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নারী, শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না। এইটা কি সরকারকে দুর্বল করছে কিনা, এইটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো। আমি জনাব ফাহাম আব্দুল সালাম, আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি এইটা কি আপনাকে বলতে পারি যে জনাব আব্দুল হান্নান মাসুদও কিন্তু খুব চমৎকারভাবে বললেন যে 90% জনসমর্থনে এটা এসেছিল, কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে, কারণ কখনো তারা জামায়াতকে, কখনো বিএনপিকে, কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো? কারণটা যদি আমাদের একটু বলতেন, কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো এই সরকারকে পছন্দই করেছিলাম। ভাইয়া, এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই। হুম। বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের। একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। আপনার সব লেভেলের লোক লাগবে। আর বাংলাদেশে এখন কোনো, বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত, এটা নন ফাংশনাল অবস্থায় আছে। হুম। শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। হুম। এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান, আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এটা সম্ভব না। যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে, তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটির সাথে তাদের কোনো যোগাযোগ নেই। এবং সেজন্যই আমি অ্যাটলিস্ট অগাস্ট থেকেই বলছি যে বাংলাদেশের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নর্মালসির ভিতরে যেতে হবে। সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামায়াতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না। ইটস ভেরি স্যাড। তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম। এখন সমস্যা হচ্ছে যে আপনি যদি খুব খেয়াল করে চিন্তা করেন, আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নর্মালসির ভিতরে যেতে হবে, এবং নর্মালসির ভিতরে যেতে গেলে আপনাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে। নাও আই এম নট সেইং যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে, নো। বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী লীগ,
এই মেস এটা সলভ করতে জনাব বহু মাহমুদ বছর সালাম, লাগে। আমি কিন্তু আমি আমি আপনি আমি- যদি আমিও একটু পলিটিক্যাল একটু গভর্নমেন্ট, একটু একটু আস্তে আস্তে বলি যে এই যে কম্পিটেন্স, আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না, আমরা কেন মনে করব যে পলিটিক্যাল গভর্নমেন্ট কম্পিটেন্ট? এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাক্টিভ আছে তার মধ্যে বিএনপি বেশি, বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো মানে এই এই সমস্যাগুলি সমাধান হবে, রিবিল্ড করতে পারবে, কম্পিটেন্ট হবে এরা? মানে বিএনপির মধ্যে মানে মানে আমরা আমরা কেমনে কেমনে আস্থা রাখবো বিএনপির উপরে? ডেমোক্রেসির কম্পিটেন্সির না জন্য না কেমনে আস্থা আপনি রাখবো? আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই। জি। ডেমোক্রেসির সিস্টেম হচ্ছে কি লেজিটিমেসি অফ আ গভর্নমেন্ট। এটা শুরু হয় ভোট থেকে। মানে আপনি তো মানে প্রি এজিউম করতে পারবেন না কিছু, না, পারবো না। মানে ডেমোক্রেসি কিন্তু অভিজ্ঞতা তো আমাদের কিছু সিস্টেমটা এটা। শেখায়, অভিজ্ঞতা তো আমাদের কিছু শেখায়, তাই না? মানে ওয়েল, ডেমোক্রেসির ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে গিয়ে হুম, মানুষ যাকে ভোট দিবে হুম, হুম। লেজিটিমেসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে। নাও বিএনপি যদি আপনার, আমি আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। এর মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন, আমাদের দেশের মানুষের ভোট তো, মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না, তারা টাকা পাইলে ভোট দেয়, টাকা না পাইলে ভোট দেয় না, কাছাকাছি এরকম কথা বলছেন, আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না। এই কথাটা তো আমরা পছন্দ করি নাই, আমি পছন্দ করি নাই, ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই, কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও। আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি, তারা এই যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছে ইদানিং, আপনি খেয়াল করলে দেখবেন, এটা প্রসঙ্গে আমরা আসতেছি যে যে কারণ উনি জানেন, মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না। আমি এই প্রসঙ্গে আসতেছি, এই কথা তো কিছু সত্য, তাই না? মানে আপনি এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, গণতন্ত্র মানে ভাব শুধুমাত্র বিএনপি এবং এনসিপির যাত্রা না, জি, কিংবা জামাত ইসলামের যাত্রা না। ওকে। গণতন্ত্র মানে যে লোকটার ভোট দেয় তারও একটা যাত্রা। ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে, তারও একটা যাত্রা আছে। এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রি উইল আছে, আপনার এজেন্সি আছে। প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে, এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয়, ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এই এজেন্সি পেয়ে সব সঠিক সিদ্ধান্ত নেবেন। আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে। কারণ আমি আপনার সাথে একমত যে বহু লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয়, কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন, আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে ফ্রি উইল দিচ্ছি, আপনাকে এজেন্সি দিচ্ছি, এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে। কেউ যদি টাকা খেয়ে কেউ যদি একদম টাকা খেয়ে যদি শামীম ওসমান টাইপ কাউকে ভোট দেয়, তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট। না কিন্তু, এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন তো। না তা ঠিক, কিন্তু ডক্টর সালাম আমরা 54 বছরে আমরা, আপনি শামীম ওসমান একটি নাম বললেন বটে, কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন, আপনি অনেক বেশি লোকের কথা কি আসলে বলতে পারবেন? পার্সেন্টেজটা কিরকম হবে আসলে? খুব খারাপ। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাই হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তাই হয়। আমাদের সমস্যা হয়ে গেছে যেটা, যে আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেই নাই। আপনি যদি একটু রান করতে দেন, তাহলে এইটা আমাদের সামনে একটা বিশাল সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমরা করছি কি, তিনজনকে নিয়ে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আপনারা যদি একটু সেন্সিবলি বসে আমরা জিনিসটাকে ঠিক করতে চাই, উই ক্যান ডু ইট, উই ক্যান অ্যাচিভ এ লট। কিন্তু আমাদের কাজ হচ্ছে গিয়ে কামড়াকামড়ি শুরু করেছি যে সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি। ডক্টর সালাম, এইভাবে তো আপনি রান করতে পারবেন না। ডক্টর সালাম, আমি আপনার কাছে আসব আবারও সেই আমি কি হয়েছে জায়গা, আমি একটু কার্যকারণ অনুসন্ধান করতে চাই আপনার কাছে, যে কামড়াকামড়ির কথা আপনি বলছেন, সেই কামড়াকামড়িটা আসলে বিএনপি আগে শুরু করেছে কিনা, নাকি জামাত শুরু করেছে, নাকি এনসিপি শুরু করেছে? প্রধানত আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে কার ভাগ কতটা, কার কৃতিত্ব কতটা, এটা নিয়ে যে একটা কে কতটা দৌড় দিতে পারবে আগে, কে কত দৌড়ে দিতে পারবে সেইটা কিনা, সেটা প্রসঙ্গে আমি একটু আসছি। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে যেটি আমি জানতে চাইবো, আপনারা জুলাইতে একটি পদযাত্রা করছেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির মতো 10টি মুখই আমরা দেখতে পাচ্ছি, ঢাকা কেন্দ্রিক 10টি মুখ। আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম, ডক্টর তাসনিম যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ করা ডাক্তার, সেজন্য আমি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি না, এই কয়টা মুখই আমি দেখতেছি। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, শ্রমিক,
কর্মজীবী তাদের মুখগুলি ফটো সেশনের জন্য আলাদা করে থাকতেছে। আপনারা এটি দিয়ে আসলে কি দেখাতে চাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে, যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, চাঁদা চাচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিজেরা লেভিশ লাইফ ডিল করছেন। অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন, হান্নান মাসুদকে জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা, গত 10 মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো? আপনি যদি সবগুলি বিষয় একটু একসাথে বলেন। জনাব হান্নান মাসুদ, আপনি আমাকে, আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা পার্সোনালি এটা নেবেন না, আমি আপনাকে খুবই পছন্দ করি, সকল এনসিপি নেতা আমার খুব প্রিয়, এটা আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। প্রশ্ন তো রিপ্লাই দিতেই হবে, যেহেতু আমরা রাজনীতি করতে নামছি, দুর্ভাগ্যবশত হোক জনাব হান্নান মাসুদ, যে 10 জন নেমে গেছে এই থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে, জি 10 জন এখন রাজনৈতিক এমন পরিবেশ করে রাখা হয়েছে, জি পলিটিক্যাল এমন পরিবেশ গত 50 বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে। রাজনৈতিক ব্যবস্থাটা এমন, আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে, যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপির প্রধান সারির নেতাগুলো আর হচ্ছে বিএনপি জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন, যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট কিন্তু হচ্ছে একাকার হয়ে কাজ করতেছে। আপনারা আমাদের 10 জনের ফেস একসাথে দেখতেছেন, খুব সুন্দর, কিন্তু হচ্ছে অন্যান্য দলের একজনের ফেস দেখবেন। এটা হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন পরিবর্তন। 10 জনকে মূল্যায়ন করা হচ্ছে, এবং এই 10 জন কারা, প্রত্যেকে মাঠ থেকে পরীক্ষিত এবং যাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে। যেমন ধরুন হচ্ছে আপনি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের জায়গায় সেখান থেকে যদি এখন অপরিচিত যারা অভ্যুত্থানের সামনে সারিতে নিতেছে তাদের বাইরে থেকে অপরিচিত কাউকে এনে যদি এখানে দিতেন, এই জায়গায় হয়তো একটা পার্টি চালানোর জন্য যে এক কেন্দ্রিক হওয়া দরকার, একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিশে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার, সেটাও হইতো না। আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি। সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চাই, কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি। পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে। আমরা তো মাত্র 3 মাস অতিক্রম করলাম, আপনি আমাদেরকে 3 বছর পরে যখন হচ্ছে এই মূল্যায়নটা করবেন, আমার মনে হয় যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর চাঁদার কথা যেটা বলেছেন সেটা আমি সবসময় শুনে আসি, চাঁদাবাজির কথা, এর কথা, কারণ আমরা খুব ভালোভাবে সব সময় খুব প্রকাশ্যে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত।